আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। নীরবতার ওপারে গল্পের চতুর্থ পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। মোহাম্মদ চৌধুরী ছেলের দিকে তাকাতেই রাত বলল, বাবা তুমি কি শুরু করছো সব? আমাকে না জানিয়ে আংটি পরিয়ে দিয়ে এসেছো, তার উপর মেয়েটা আমার থেকে অনেক বড়। আমি এত বড় মেয়েটাকে বিয়ে করতে পারবো না, তার উপর সে কথাও বলতে পারে না। মোহাম্মদ চৌধুরী অবাক হয়ে বললেন, রাত তুমি কোনো জায়গায় ভুল বুঝেছো। রাত বলল, আমি কোনো জায়গায় ভুল বুঝিনি বাবা, আমি এই বিয়ে করব না, আমি কালকে বিদেশে চলে যাব, আমাকে আটকানোর চেষ্টা করবে না। এই বলে রাত ঘর থেকে বেরিয়ে গেল। সারা রাতেও সে বাড়ি ফিরল না। শাহনাজ চিন্তিত হয়ে স্বামীকে বললেন, ছেলেটা এসব কি বললো? মেয়েটা নাকি তার থেকে অনেক বড়, ওর বয়স তো মাত্র 16 বছর। মোহাম্মদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমিও বুঝতে পারছি না, মনে হচ্ছে রাত কোথাও ভুল ধারণা করেছে। রাত তখন গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরছিল, তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, আমি এই বিয়ে করতে পারবো না। শাহনাজ চৌধুরী অনেকবার ফোন করলেও রাত একবারও ফোনটা তুললো না। কিছুক্ষণ পর মোজাম্মেল চৌধুরী ফোন এলো। দাদার ফোন হওয়ায় রাহাত তা কাটতে পারলো না। ফোন ধরতেই ওপাশ থেকে মোহাম্মদ চৌধুরীর কঠিন কণ্ঠ শুনে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে তার কথায়। মোহাম্মদ চৌধুরী বলল, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আজই আমার মরা মুখ দেখবি। যদি আমার মরা মুখ না দেখতে চাস তাহলে কালকে সুমাইয়াদের বাড়ি চলে আয়। কথাটা বলেই কোনো উত্তর শোনার অপেক্ষা না করে ফোনটা কেটে দিল মোহাম্মদ চৌধুরী। রাহাত কিছুক্ষণ নিশ্চুপ হয়ে স্টিয়ারিং হুইলের দিকে তাকিয়ে রইল। বাবার কথাটা যেন বারবার তার কানে বাজলো। বাবা তুমি কি বললে? এটা সুইসাইড যদি পাপ না হতো তাহলে রাহাত হয়তো গাড়ির নিচে চাপা পড়ে নিজের জীবনটা শেষ করে দিত। সেদিন আর বাড়ি ফিরল না রাহাত, সারা রাত গাড়ির ভিতরেই কাটিয়ে দিল। সকাল হতেই গাড়ি নিয়ে চলে গেল সুমাইয়াদের বাড়িতে। সেখানে পৌঁছে সবাইকে স্বাভাবিক দেখে রাহাতের ভিতরটা আরো রেগে জ্বলে উঠল। সবাই এমন ভাবে আচরণ করছে যেন কাল কিছুই হয়নি। রাহাত কারো সঙ্গে কথা বললো না, চুপচাপ এক পাশে বসে রইল। কিছুক্ষণ পর মোহাম্মদ চৌধুরী সবার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, আজ এখানে কোনো গায়ে হলুদ হবে না। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। সুমাইয়ার চাচা মুস্তাক আহমেদ হতভম্ব হয়ে বললেন, কি বলছেন চৌধুরী সাহেব, কিছু হয়েছে নাকি? মোহাম্মদ চৌধুরী শান্ত গলায় বললেন, না সেরকম কিছু হয়নি, আজই ওদের বিয়ে দিব, তাই গায়ে হলুদের আর প্রয়োজন নেই। মুস্তাক আহমেদ কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আমরা তো ঠিক করেছিলাম শুক্রবার বিয়ে দিব। মোহাম্মদ চৌধুরী বললেন, হ্যাঁ করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে বিয়েটা আজ হয়ে গেলেই ভালো হয়। মুস্তাক আহমেদ আর কোনো কথা বললেন না, কারণ অন্য কেউ না জানলেও তিনি জানেন গতকাল কি ঘটেছিল রাহাত ও তার বাবার সাথে। মোহাম্মদ চৌধুরী তাকে আগেই সবকিছু জানিয়ে দিয়েছেন। এদিকে সালমা বেগম অর্থাৎ সুমাইয়ার আম্মু এসবের কিছুই জানতেন না। হঠাৎ করে সবকিছু এভাবে বদলে যাওয়ায় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সালমা বেগম বললেন, আজকে আমার মেয়েটাকে চলে যেতে হবে। মেয়েকে হারানোর কষ্টে সালমা বেগমের চোখে পানি চলে এলো। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে রাকিব শান্ত না দিয়ে বলল, চিন্তা করো না আম্মু, সব ঠিকই হয়ে যাবে, যা হয় ভালোর জন্যই হয়। এর মধ্যে কাজী সাহেবও এসে পৌঁছলেন। সালমা বেগম আর দেরি না করে সুমাইয়ার রুমে চলে গেলেন। মেয়েটাকে নিজের হাতে সাজিয়ে নিয়ে এলেন। এত দ্রুত সবকিছু ঘটেছিল যে সুমাইয়া কিছুই বুঝে উঠতে পারছিল না। মনে হচ্ছিল তার জীবনটা হঠাৎ করেই অন্য কারোর হাতে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর কাজী রাহাতের দিকে তাকিয়ে বললেন, বাবা বলো তো কবুল। রাহাতের মুখে কোনো অনুভূতি নেই, চোখে মুখে না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো কষ্ট, যেন সে কোনো মানুষ নয়, একটা অনুভূতিহীন রোবট। একদম শান্ত স্বরে বলল, কবুল। এরপর কাজী সাহেব সুমাইয়ার দিকে ফিরে বললেন, মা এবার বলো তো কবুল। সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ছিল, সে ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। সালমা বেগমের চোখে বয়ে পানি অশ্রু গড়িয়ে পড়ছে। মায়ের চোখে পানি দেখে সুমাইয়া নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তের মধ্যেই সে কান্নায় ভেঙে পড়ল। মুস্তাক আহমেদ অনেক চেষ্টা করেও মা মেয়ের কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত সালমা বেগম নিজেকে সংযত করে মেয়েটার হাত শক্ত করে ধরে বললেন, মা এখানে স্বাক্ষর করে দাও। সুমাইয়া চোখের পানি কোনোভাবেই থামাতে পারছিল না। কাপা কাপা হাতে আস্তে করে নিজের নামটা লিখে দিল। সাইনটা করার সাথে সাথে রাহাতের বুকের ভেতর কেমন যেন একটা ধপ করে উঠল। কেন উঠলো সে নিজেও জানে না। রাত অনেক হয়ে গেছে। মোহাম্মদ চৌধুরী আর বেশি দেরি করতে চাইলেন না। তাদের শহরে পৌঁছাতে প্রায় 3টা থেকে 4টা ঘন্টা লাগবে। মা মেয়ের কান্না যেন থামছিলই না। এদিকে রাহাত সবার আগে গাড়িতে গিয়ে বসে পড়ল। আলাদা গাড়ি এনেছিল বলে ভাবলো একাই চলে যাবে, কিন্তু তা আর হলো না। মোহাম্মদ চৌধুরী রাকিবকে নিয়ে সোজা গাড়িতে উঠে পড়লেন। রাহাত বিরক্ত হয়ে বলল, এই গাড়িতে উঠলে কেন? মোহাম্মদ চৌধুরী শান্তভাবে বললেন, এই গাড়িতে আর জায়গা হচ্ছিল না, তাই তোমার গাড়িতে উঠলাম। কোনো সমস্যা? হঠাৎ রাকিব রাহাতের হাতটা ধরে বলল, ভাই
আর যাই করিস আমার বোনটাকে কষ্ট দিস না, ওর মনটা অনেক নরম আর ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, দয়া করে ওকে একটু আগলে রাখিস। কথাটা বলতে বলতে রাকিবের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। কথাটা শেষ করে সে গাড়ি থেকে নেমে গেল। রাত হতভম্ব হয়ে বলল, কিরে যাবি না তুই আমাদের সাথে? রাত মুচকে এসে বলল, আরে বন্ধু, অন্য একদিন দেখা করব, শুধু আমার বোনটাকে দেখে রাখিস। কথাটা রাহাতের বুকে কোনো জায়গায় গিয়ে লাগলো। সো গাইস, নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।